চলুন জেনে নেই আজকের প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। সংসদ হবে সবকিছুর কেন্দ্রবিন্দু। প্রাণবন্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শেষ দিকে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে কিছুটা উত্তাপ ছিল এবং বিরোধী দল ওয়াকআউট করে। জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এই অধিবেশনে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার ও কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়। যুক্তি বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় সংসদকে তিনি সব যুক্তি, তর্ক এবং জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অধিবেশন শুরু হলে প্রথমেই তিনি বক্তব্য দেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না ও হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে আবারও জনগণের ভোটে জবাবদিহিমূলক একটি সত্যিকারের জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার সংগ্রাম পর্যন্ত গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তারেক রহমান। আরও ৬টি ট্যাঙ্কারে হামলা, তেলের বাজার আবার অস্থির। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার মধ্যে পারস্য উপসাগরে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারে হামলা অব্যাহত রয়েছে। ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলে গতকাল ৩টি ট্যাঙ্কারে হামলা হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে অঞ্চলটিতে আরও ৩টি ট্যাঙ্কার হামলার শিকার হয়। এ নিয়ে সেখানে অন্তত ১৬টি ট্যাঙ্কার ও জাহাজ হামলার শিকার হল। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা গত বুধবার ৪০ কোটি ব্যারেল মজুদ তেল ছাড়ার ঘোষণা দিলেও তেলের বাজার স্থিতিশীল হওয়ার লক্ষণ নেই। গতকাল যুদ্ধের ১৩তম দিনেও যুদ্ধের পক্ষগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। লাল প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, বিরোধী দলের ওয়াকআউট। রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা লাল প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সংসদের কার্যসূচির শেষ দিকে বেলা ৩:৩০টার সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতির প্রবেশের ঘোষণা দিলে বিরোধী দলের সদস্যরা একযোগে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। সময়ের সঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যও পাল্টে যায়। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন সম্ভবত এক বিরল উদাহরণ। তিনি ৩ বছরের মধ্যে ৩টি ভিন্ন সরকারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ৩ সরকারের সময়ই তাদের প্রশংসা করে বক্তব্য দিয়েছেন। অথচ সরকারগুলো একই রাজনৈতিক ধারার নয়। মো. শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। বাগেরহাটে বর কনেসহ ১৪ জন নিহত। বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর কনেসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বরের নাম সাব্বির এবং কনের নাম মার্জিয়া আক্তার মৃত। নিহতদের মধ্যে বরের বাবা বোন, কনের দাদি, নানি ও বোন এবং মাইক্রোবাসের চালক রয়েছেন। বিশিষ্টজনদের সঙ্গে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের নামও যুক্ত। সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। সেই প্রস্তাবে ৭১-এর মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর ৬ নেতা এবং বিএনপির ১ নেতাসহ আরও কয়েকজনের নাম যুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদের প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর এই শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে খালেদা জিয়াসহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তি, সাবেক রাষ্ট্রপতি ও সংসদ সদস্য এবং জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে শোকপ্রস্তাব আনা হয়। শোকপ্রস্তাবে একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মনমোহন সিং, পোপ ফ্রান্সিস ও আয়াতুল্লাহ আলী খামেনির নামও উল্লেখ করা হয়েছে। পরে বিরোধীদলীয় উপনেতা বেশ কয়েকজনের নাম উল্লেখ করে সেগুলো অন্তর্ভুক্ত করার দাবি জানান। তাদের মধ্যে মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাইদি, আব্দুস সোবহানসহ আরও কয়েকজনের নাম উল্লেখযোগ্য ছিলেন। বীর মুক্তিযোদ্ধা, এখন সংসদের স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার পদে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। স্পিকার নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। হাফিজ উদ্দিন আহমেদ ভোলা ৩ আসন থেকে ৭বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকার গঠন করলে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন। এছাড়াও তিনি একজন খ্যাতনামা ফুটবলার ছিলেন এবং পাকিস্তান জাতীয় দলের সদস্য হিসেবে বিভিন্ন দেশ সফর করেন। ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল। কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা নেত্রকোনায় আনন্দ উল্লাস দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সদস্যদের কণ্ঠভোটে তাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। পরে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তার নির্বাচনী এলাকা নেত্রকোনা ১, কলমাকান্দা, দুর্গাপুর আসনসহ জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের আমেজ দেখা যায়। এর আগে গত ১৭ই ফেব্রুয়ারি তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। কায়সার কামালের জন্ম ১৯৭২ সালের ৩১শে ডিসেম্বর কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামে।
তিন দাবিতে এনসিপির মানববন্ধন। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সামনে তিনটি দাবিতে মানববন্ধন করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ, রাষ্ট্রপতিকে অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচার। মানববন্ধনে অংশ নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া বিভিন্ন পরিবারের সদস্যরা নতুন বাংলাদেশ নিয়ে তাদের শঙ্কার কথা জানান। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বাংলাদেশ দুটি ভাগে বিভক্ত হবে, একটি ফ্যাসিবাদের পক্ষে, অন্যটি বিপক্ষে। মানববন্ধন শেষে শহীদ পরিবারের সদস্যরা নতুন বাংলাদেশ নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। এই সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, দলটির কেন্দ্রীয় নেতা মনিরা শারমিন, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহার ফকির সহ অন্য নেতাকর্মীরা। সংসদের অধিবেশন উপলক্ষে গতকাল জাতীয় সংসদ ভবন ও এর আশাপাশে কাররা বিস্তীর্ণ এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ছিল। সংসদ যেন চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান স্পিকারের কাছে অনুরোধ জানিয়েছেন, বর্তমান সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। তিনি বলেন, এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটি জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় নেতা ১৯৪৭, ৫২, ৭১ ও ৯০ সালে নিহত ব্যক্তিদের স্মরণ করেন। এছাড়াও তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেন। শফিকুর রহমান জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে অভিনন্দন জানিয়েছেন। সংসদে নাহিদ ইসলাম, বিশ্বাস করতে চাই, কেউ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করব না। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কারণে সংসদে বসা সম্ভব হয়েছে। তিনি বিশ্বাস করতে চান, যারা সংসদে বসতে পেরেছেন, কেউই শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের ওপর আনা শোকপ্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নাহিদ ইসলাম এই কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী তারা যেমন সংসদ সদস্য, তেমনি সংবিধান সংস্কার কমিশনের সদস্য। সংসদে নাহিদ ইসলাম বিশ্বাস করতে চাই, কেউ শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করব না। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কারণে সংসদে বসা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যারা সংসদে বসতে পেরেছেন, কেউই শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের ওপর আনা শোকপ্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী তারা যেমন সংসদ সদস্য, তেমনি সংবিধান সংস্কার কমিশনের সদস্য। অতিথি ছিলেন অধ্যাপক ইউনুসসহ বিশিষ্টজনেরা। ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন উপলক্ষে সংসদ গ্যালারিতে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস, তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন দেশের কূটনীতিকেরা। গতকাল বৃহস্পতিবার এই অধিবেশন শুরু হয়। স্পিকারের আসনের দুই পাশের গ্যালারিতে আমন্ত্রিত অতিথিরা ছিলেন, যেখানে ভিভিআইপি গ্যালারিতে অধ্যাপক ইউনুস ছাড়াও প্রধান নির্বাচন কমিশনার, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সামরিক বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। বিদেশি কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান এবং কানাডার হাইকমিশনার সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরাও দর্শক গ্যালারিতে ছিলেন। প্রথম দিনে কথা বলার সুযোগ পাননি ৭ নারী সদস্যের কেউ। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত ৭ নারী সদস্যের কেউই কথা বলার সুযোগ পাননি। এই ৭ জনের মধ্যে ৬ জন বিএনপি থেকে এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। অধিবেশনের প্রথম দিনে নির্ধারিত বিষয় থাকায় এবং কিছু কারিগরি সমস্যার কারণে তাদের সুযোগ দেওয়া যায়নি বলে জানা গেছে। এবারের নির্বাচনে মোট ৮৫ জন নারী প্রার্থী ছিলেন, তাদের মধ্যে ৭ জন বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ছিল। অধিবেশনে শোক প্রস্তাব বা অন্য কোনো প্রস্তাবের ওপর কোন সদস্য কত মিনিট বলবেন, তা আগে থেকেই নির্ধারণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা জানান, তিনি স্বতন্ত্র সদস্য হিসেবে কথা বলার সুযোগ আশা করেছিলেন, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু আশা প্রকাশ করেছেন, নির্বাচিত এই নারীরা সংসদে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সোচ্চার হবেন। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা কমছে উপসাগরীয় দেশগুলোর। উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা বা ইন্টারসেপ্টরের মজুদ বিপজ্জনকভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হলে ক্ষেপণাস্ত্র সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের রক্ষায় উপসাগরীয় দেশগুলোর সক্ষমতা কমে যেতে পারে। সংযুক্ত আরব আমিরাত গত ২৮শে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ২৪১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৩৮৫টি ড্রোন ধ্বংস করেছে। বাহরাইন জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ১০৬টি ক্ষেপণাস্ত্র ও ১৭৭টি ড্রোন ধ্বংস করেছে। একটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে ২টি ইন্টারসেপ্টর ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বছরে ৬০০টির মতো প্যাট্রিয়ট প্যাক-3 ইন্টারসেপ্টর তৈরি করতে পারে। উপসাগরীয় দেশগুলো আরও ইন্টারসেপ্টর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
ইরান যুদ্ধে 6 দিনে যুক্তরাষ্ট্রের খরচ $11 বিলিয়ন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রথম 6 দিনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $1130 কোটি। মার্কিন কংগ্রেসের এক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন এই তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে এই যুদ্ধের বাড়তি খরচ মেটাতে হোয়াইট হাউস দ্রুতই কংগ্রেসের কাছে নতুন তহবিলের আবেদন জানাবে। মার্কিন কর্মকর্তারা আইন প্রণেতাদের জানিয়েছেন, হামলার প্রথম 2 দিনে প্রায় $560 কোটি গোলাবারুদ ও সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। কংগ্রেস সদস্যরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক মজুদ কমিয়ে দিচ্ছে। ইরানে সরকার পতনের কোনো সম্ভাবনা নেই। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমা বর্ষণ সত্ত্বেও ইরানের সরকার পতনের কোনো সম্ভাবনা নেই। একাধিক গোয়েন্দা প্রতিবেদন বিশ্লেষণ করে একটি সূত্র জানায়, ইরানি সরকার বর্তমানে কোনো বিপদে নেই এবং দেশটির জনগণের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। 28শে ফেব্রুয়ারি হামলার প্রথম দিন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও দেশটির ধর্মীয় নেতৃত্বের সংহতি নষ্ট হয়নি। খামেনির মৃত্যুর পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী নেতারা দেশকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। যুক্তরাষ্ট্রের তদন্তের মুখে বাংলাদেশসহ 16 দেশ। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বাংলাদেশসহ বিশ্বের 16টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর গত বুধবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের 1974 সালের বাণিজ্য আইনের 301 নম্বর ধারা অনুযায়ী এই তদন্ত হবে। বাংলাদেশ ছাড়া আরও যেসব দেশের বিরুদ্ধে তদন্ত হবে সেই দেশগুলো হল চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, নরওয়ে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, মেক্সিকো, জাপান ও ভারত। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, অন্য দেশের জন্য যুক্তরাষ্ট্র নিজের শিল্প সক্ষমতা বিনষ্ট হতে দেবে না। নগদ মিডল্যান্ড ব্যাংকের রেমিট্যান্স চুক্তি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত ও সহজে পৌঁছে দিতে নগদ ও মিডল্যান্ড ব্যাংক একটি চুক্তি করেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং নগদের প্রশাসক মোতাসিম বিল্লাহ চুক্তিতে সই করেন। মিডল্যান্ড ব্যাংক জানিয়েছে, এই চুক্তির ফলে প্রবাসী ও তাদের পরিবার এখন থেকে আরও দ্রুত ও সহজে রেমিট্যান্স সেবা পাবেন। সোনালী মুরগির কেজি 350 টাকা ছুঁয়েছে। ঢাকার বাজারে সোনালী মুরগির দাম বেড়ে প্রতি কেজি 350 টাকায় পৌঁছেছে, যা গত সপ্তাহে ছিল 320 টাকা। ব্রয়লার মুরগি ও ডিমের দামও বেড়েছে, সেই সাথে মাছের দামও কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলছেন, ঈদের প্রস্তুতির জন্য অনেকে আগে থেকেই মুরগি কেনায় দাম বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির কেজি প্রতি দাম 220 টাকায় বিক্রি হচ্ছে, যা 2 সপ্তাহে বেড়েছে প্রায় 60 টাকা। সোনালী মুরগির দাম 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 50 টাকা। বাজারে ফার্মের মুরগির ডিমের দামও বেড়েছে, প্রতি ডজন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা যাবে না। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে গাজীপুরে অনুষ্ঠিত হল বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড 2026। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার কথা বলেন। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা যে ইতিহাস সৃষ্টি করেছেন সেই ইতিহাস কখনোই মুছে ফেলা যাবে না। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে আরাফাত, দ্বিতীয় তনুজা রায়, তৃতীয় সাজিদ তালুকদার, চতুর্থ শাহেদ ইসলাম ও পঞ্চম হয়েছে তাফফিম হাসান উৎসব। ভাঙা সড়ক আর টোল প্লাজা নিয়ে শঙ্কা। আসন্ন ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের আশঙ্কা করা হচ্ছে। মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কিছু স্থান ভাঙাচোরা অবস্থায় রয়েছে, কুমিল্লার 2 কিলোমিটার সড়কের নির্মাণকাজ চলায় সেটিও বেহাল। এছাড়াও সড়কের বিভিন্ন স্থানে এলোমেলো পার্কিং এবং টোল আদায় ধীরগতির কারণে যানজট হতে পারে। সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জের শিমরাইল, লাঙ্গলবন্দ, মোগরাপাড়া ও মেঘনা টোল প্লাজা এলাকায় সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে আছে। কুমিল্লার আমতলী ও নিশ্চিন্তপুর এলাকায় প্রায় 2 কিলোমিটার জুড়ে চলমান সংস্কার কাজের কারণে সড়কটি উঁচু নিচু হয়ে আছে। এই অবস্থায় ঈদযাত্রা শুরুর আগেই সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের কয়েকটি স্থানে ভাঙা অংশ, পিচ ফুলে ওঠা ও গর্তের কারণে যানজট তৈরি হতে পারে। সড়ক ও জনপথ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত স্থানগুলো দ্রুত মেরামত করা হবে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী ও নিশ্চিন্তপুর এলাকার প্রায় 2 কিলোমিটার সড়কের বেহাল অবস্থা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীদের অভিযোগ, মহাসড়কের ওপর এলোমেলো পার্কিং এবং মহাসড়ক ঘেঁষে বাজার বসার কারণে প্রায়ই যানজট দেখা দেয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান জানিয়েছেন, যানজট নিরসনে 850 জন সদস্য মাঠে থাকবে এবং দ্রুত সমস্যা সমাধানে কাজ করবে।